রেডি আমার আগে নেই। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলবো কথা সাহিত্যিক মনি হায়দারের সাথে। আমরা যাচ্ছি যশোরে সাহিত্য উৎসবে, পূর্ব পশ্চিমের সাহিত্য উৎসব আয়োজন করেছে। এখন ভোরবেলা, এই সময়ে আমরা সারা রাত ধরে লক্ষ্য করেছি মনি ভাই আসলে প্রেম করছেন সারাক্ষণ, এবং ফলে মনি ভাইকে আমরা পাকড়াও করেছি। মনি ভাই, প্রেম ব্যাপারটা আপনার কাছে কি আসবে? অসাধারণ, রসালো ফলের মতো। কেমন? ধরো ফল আছে কিন্তু রস নেই, তুমি নিশ্চয়ই তুমি সেই ফলটি নেবে না, অবশ্যই জাস্ট ফেলে দেবে। কিন্তু যখন তুমি জানবে যে ফলটার মধ্যে রস আছে এবং সেটা টেস্টি, সুস্বাদু, চেঞ্জ করে দেয় তোমাকে, ক্ষণে ক্ষণে চেঞ্জ করে দেয়, তুমি কি করবে? গোগ্রাসে তোমার যত রকমের শক্তি আছে সে ফলটার উপর ঝাঁপিয়ে পড়বে। এটার নাম হচ্ছে প্রেম। আর নারী এবং পুরুষের সম্পর্ক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম একটা সম্পর্ক। এই যে ধরো যে বিয়ে হয়, কেন হয়? বিয়েটা যে হয় আমাদের সমাজে অনাদিকাল থেকে যে হয়ে আসছে, ধরো যে বিয়ের পর মেয়েটা কোনোভাবে সেক্সটা নিতে পারছে না, ওই বিয়েটা কয় সেকেন্ড টিকবে? কিংবা পুরুষটা ইম্পর্টেন্ট, মেয়েটা কয় সেকেন্ড ওই ছেলেটাকে রাখবে? তাহলে বিষয়টা কি? সেক্স। মানে প্রেম মানে সেক্স? তাইলে প্রেম, সভ্যতা হচ্ছে সেক্স। সভ্যতা শুধু প্রেম, বিয়েটা না। আরেকটা বিস্ময়কর বিষয় হচ্ছে যে পুরুষের চোখে নারীর সৃষ্টি একটু বিস্ময়কর। এত বিষয় কেন? মানে বিষয়টা কোথায়? বিষয়টা হচ্ছে তার সৌন্দর্য। তার তুমি জাস্ট মিনিটে যে কোনো নারী, এবং প্রত্যেক নারী থেকে আর প্রত্যেকটা নারী কিন্তু আলাদা, অন্যরকম অন্যরকম আলাদা। সেন্সের দিক থেকে, তার ঘ্রাণের দিক থেকে, তার সুখের দিক থেকে, তার সম্ভোগের দিক থেকে, তার প্রজ্ঞার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, এমনকি কামের দিক থেকে, এমনকি তার নিকৃষ্টতার দিক থেকে, প্রত্যেকে কিন্তু আলাদা। তো এই যে আপনি কিছুদিন আগেই আপনার 50 বছর পার করেছেন, আপনি যেই প্রেমের যে সংজ্ঞা দিলেন, আপনি নারীর মধ্যে যে বিস্ময়কর রসালো ফলের সন্ধানের কথা আপনি বললেন, আপনার জীবনে আপনার প্রচুর গল্প আমরা পড়েছি, যেই গল্পে আসলে মানে টু সাম এক্সটেন্ট মানে অসামান্য সব যৌন বর্ণনাও আছে, এরকম গল্প আমরা পড়েছি। আপনার কাছে মানে বা আপনার জীবনে মানে আপনি যেই নারী থেকে নারীতে যাওয়ার কথা বললেন, এটা কিভাবে ঘটেছে আসলে? সেইটা এটা ম্যাজিক্যাল ব্যাপার। এটা প্রত্যেক পুরুষের জীবনে এই জিনিসগুলো ঘটে, এগুলো বলবার কিছু নেই। প্রত্যেকের এই অভিজ্ঞতাগুলোকে মনে ভাই, আপনি আমাদের একজন গুরুত্বপূর্ণ লেখক, আপনার কাছ থেকে শুনে আমাদের তরুণরা শিক্ষিত হবে না। এই যে তুমি যে তরুণ শিমুল, তুমি যে কত ঘাটের পানি খেয়ে এখানে আসছো, সেটা কি আমি কম জানি? কম বুঝি? সুতরাং তুমি বিষয়গুলি বোঝো, জানো। তুমি কিন্তু আমি আপনার কাছে শুনতে চাই। শোনার কি আছে? আমি তো বলছি যে হ্যাঁ, অনেক নারী আমার জীবনে এসছে, নানা কারণে এসছে, নানা ভবনে এসছে। আমি নারীদের সন্নিহিত পছন্দ করি, আনন্দ পাই, সুখ পাই। না, আনন্দ সুখ পাওয়ার সাথে তো প্রেমে পড়ার পার্থক্য আছে। আপনি কখন প্রেমে পড়েন? প্রথম কথা হচ্ছে যে নারীর সঙ্গে সে শুধু নারী হলেই চলে না, আমি তার সঙ্গে একটু প্রজ্ঞাও দেখতে চাই। মানে আপনি প্রজ্ঞার প্রেমে পড়েন আসলে? প্রজ্ঞা এবং নারী দুটো মিলিয়ে যখন সে যৌথভাবে এগিয়ে যায়, তখন তার সাথে শুধু নারী, তাকে আমি ব্যবহার করি কিন্তু প্রেমে পড়ি না। কিন্তু নারী মানে হচ্ছে তার মধ্যে জ্ঞান থাকতে হবে। ধরো 5 দিন কথা বলার পর তখন বোঝা যায় সে অন্তঃসার শূন্য, সে নেকলেস চায়, সে বস্তুগত জীবনের মধ্যে প্রবেশ করে। আমি দুটো শব্দ নিয়ে কারবার করি, তুমি শব্দ নিয়ে কারবার করো। তোমার শব্দের সঙ্গে যদি শব্দের সম্পর্কটা না থাকে, যদি নিবিড় বৈকল্য না থাকে, যদি তুমি শব্দের মধ্যে ডুব দিতে না পারো, নিশ্চয়ই তুমি সেখানে বেশিক্ষণ থাকবে না। মানে শব্দ যেহেতু ব্রহ্ম, মানে নিবিড় মৈথুনেও শব্দের প্রয়োজন আছে। গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলি না থাকলে আমি ডুব দিই না। মনি ভাই, আপনি যে গল্প লেখেন, মানে কোনো গল্প আপনার মধ্যে কিভাবে জন্ম নেয় আসলে? মানে আপনি কখন বোধ করেন যে এই গল্পটা আমাকে লিখতে হবে? এইটা আমার অনেক গল্প আছে, যে গল্প আমি 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আমি মগজে নাড়াচাড়া করেছি। আবার অনেক গল্প হচ্ছে 15 দিনের মধ্যে জিনিসটা আমি মনে হচ্ছে আমি লিখে ফেলে লেখা হয়ে যায়। আসলে গল্পটা কিভাবে ধরা দেয় এটা বিষয়টা। তুমি যেহেতু নিজে কবিতা লেখো, তুমি কবিতাটা কিভাবে তোমার ভেতরে ভর করে, কিংবা আসে, কিংবা যুক্ত হয়, কিংবা সে এসে বলে যে আমাকে লেখো, ধারণা দিল, আসলেই খুব বিস্ময়কর। না, এটা তো এক একজনের মধ্যে ভেরি করে। আমি আপনারটা জানতে যাচ্ছি যে আপনি ধরেন আপনার সবচেয়ে প্রিয়তম গল্প যেটা আপনার নিজের লেখা। এ ভাই, লাইটটা জ্বালান রে ভাই, এই পেছনের লাইটটা জ্বালান। মানে হ্যাঁ, থ্যাংক ইউ। মানে আপনার সবচেয়ে প্রিয় গল্পগুলি আপনার, আমি মুক্তিযুদ্ধের অসামান্য সব গল্প লিখেছেন আপনি জীবন যাপন, প্রেম, নানা বিষয় আপনার গল্পের মধ্যে এসেছে মনি ভাই।
আপনি কখন বোধ করেন যে একটা এই গল্পটাকে আমাকে লিখতে হবে? কি কি এলিমেন্ট দেখে আসুন? না, এই জিনিসটা কি হয়, আমি তোমাকে শৈশবে আমার একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে আমার বিনু খালা। হ্যাঁ, আমার বিনু খালা, এই গল্পটা একদম একটু জানাতে বিনু খালা এই গল্পটা একদম আমার 90% একদম সত্য, 90% একদম সত্য। কিন্তু আমি তো সেই শৈশবে জানতাম না যে এই টেকনিকটা গল্প হয়ে উঠবে। হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু এটা কখনোই জানতাম না, এবং কোনো গল্পের তার কোনো কবি বা সম্ভবত খুব জানেও না, হয়তো সেই ঘটনাটা শৈশবে আমার জীবনে ঘটেছিল। কিন্তু আমি যখন গল্পের পৃথিবীতে এলাম পরিপূর্ণভাবে, তখন মনে হলো যে বিনু খালা আমার একটা ক্যারেক্টার হতে পারে। কেন হতে পারে? যে শৈশবে বিনু খালার সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল, পাশাপাশি বাড়ি ছিল। তার অসম্ভব গুণবতী একটা মহিলা, শুধু গায়ের রঙটা শ্যামলা বলে তার বিয়ে হচ্ছিল না, এবং বিয়ে যখন হচ্ছিল না, হতে যাচ্ছে, তখন পাশের বাড়ির আরেকটা লোক অপেক্ষা করতো যে যদি সম্বন্ধ আসে গ্রামগঞ্জে, ভাঙানি দেয় যে আরে ওই মাইয়া তো বুঝছেন না, এত খারাপ, এরকম করতে করতে তার বিয়ে হচ্ছিল না। তো সেই সময়টায় সে যখন একটা ক্লান্তিকর সময় পার করছে, যৌবন, তার আশপাশের মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক আগে, তারা বাচ্চার মা হয়ে গেছে, অথচ বিনুর খালার বিয়ে হচ্ছে না। তো সে একটা পরিত্যক্ত এবং টোটাল গ্রামীণ সমাজ ব্যবস্থায় সে এক ধরনের বিভীষিকার মধ্যে সে তার দিন যাপন হচ্ছিল। অসামান্য বর্ণনা ছিল, মনে আছে? হ্যাঁ, তো সেই সময় আমি তার সঙ্গে কোনো না কোনো কারণে, পারিবারিক কারণে তার সঙ্গে আমার সম্পর্কটা হয়ে যায়। সম্পর্কটা মানে কখনো তার সঙ্গে আমার সেক্স হয় নাই, তবে এরকম পরিস্থিতি সে গোসল করে আসতে আমাকে বলছে আমার ব্রাটা পিঠটা লাগাই দেয়। আমার কাছে সেটা মনে হয়েছে যে আমি একটা অসামান্য সুন্দরের মধ্য দিয়ে আমি যাচ্ছি, আমি একটা রূপসী নারীর পিঠ দেখছি, কিন্তু আমার মধ্যে কাম জেগে ওঠে নাই, আমি তখন টেনে পড়ি। ব্যাপারটা এরকম ভাবে গেছে, কেমন সেরকম ভাবে যাওয়ার। আপনি এই ঘটনার কত বছর পর লিখলেন? এই ঘটনাটা লিখেছি প্রায় 30 বছর পরে আমি লিখেছি, 30 বা 35 বছর পরে, কিন্তু আমি তো জানতাম না 35 বছর পরে এটা আমার মধ্যে এইভাবে জেগে উঠবে গল্পটা। তারপর হলো কি যে আমি যখন লেখালেখি করি, বিনু, আমি শুনলাম ঢাকায় আসলাম যে বিনু খালার বিয়ে হয়েছে, আমি খুব খুশি হলাম, আমি চলে গেলাম, বাড়িতে গেলাম, বিনু খালাকে দেখতে গেলাম। তো বিনু খালা আমাকে দেখে এত খুশি হয়েছে যে পাশে যেমন সন্তানকে যে আদর করে, এখন তো আমি তার সন্তান, সে আমাকে বলছে তোর বিয়েটা ছেলের, তোর বউকে আমি পছন্দ করে দেবো, তুই আমার পছন্দের বিয়ে করবি, খুব আদর করতেছে। এই সময় তার জামাই আসে, গণিতের শিক্ষক, হাই স্কুলের। হ্যাঁ, সে এসে দেখে যে বিনু খালার আমি পাশাপাশি খুব ঘনিষ্ঠভাবে বসা, মানে এরকম আমার তুলে আদর করতেছে সে। স্বাভাবিকভাবে তখন তার আমি ওই বুঝি নাই, তো আমাকে খাবার টাবার দিয়েছে, আমি খাইয়া ঘুমাই গেছি। ধরো গ্রামে যে থাকে খই মুড়ি ওগুলো দিয়েছে, ওগুলো খাইয়ে ঘুমাই গেছে। উনি দুপুরের আর খালা গেছে মুরগি ধরেছে, রান্না করতে গেছে, আমি ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে শুনি যে ওই ভদ্রলোক আমার খালু, আমার খালাকে খুব প্রহার করেছে। হ্যাঁ, তীব্রভাবে প্রহার করেছে, এবং আমি না খেয়ে চলে আসি। সেদিন ভাদ্র মাস, গ্রামের পথ, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি বৃষ্টির সঙ্গে কাঁদতে কাঁদতে আমি বাড়িতে আসছি। এটা হচ্ছে আমার বিনু খালার গল্প, এবং বিনু খালার সঙ্গে আর কখনো কোনোদিন আমার দেখা হবে না বা হয় নাই। মনি ভাই, আপনার মানে ধরেন প্রত্যেক লেখক তো আসলে পাঠক থেকে লেখক হয়, আপনার শৈশব এবং কৈশোরের কথা জানতে চাচ্ছি, কোন বইগুলো আপনাকে আসলে লেখালেখির দিকে নিয়ে আসে? প্রথম বই হচ্ছে আমার বাড়ির কাছে কচা নদী। আমার বাড়ির কাছে একটি বৃহত্তম বরিশালে আপনার জন্ম। কচা নদী আছে, এবং সেই নদী আমাকে লিখতে শিখিয়েছে। এটা হচ্ছে আমার মূল কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার বড় ভাই রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, ওনার হয়তো হবার খুব বাসনা ছিল। উনি রেডিওতে চাকরি করতেন, উনি প্রচুর বই কিনতেন, এবং আমি যখন 4, 5 বা 6-এ পড়ি, তখন আমি আমার বাড়ির দোতলায় একটা কক্ষে, একটা ট্রাঙ্কের মধ্যে আমি অসংখ্য বই আবিষ্কার করি। সেই বই আলবার্তো মোরাভিয়ার রোমের রূপসী থেকে শুরু করে ওয়াও, মাসুদ রানা, আনোয়ারা, প্রেমের সমাধি, এবং আজকে যে
ফেলে দিয়ে, গাছপালা ফেলে দিয়ে সেখানে নগর সভ্যতা গড়ে উঠছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, এবং সেখানে বামপন্থী রাজনৈতিক নেতারা কিভাবে কাজ করছে, এবং পুলিশ কিভাবে কাজ করছে, এবং প্রেম কিভাবে কাজ করছে। নায়কের নাম জামান এবং ফেরদৌস, ছদ্মনাম ব্যবহার করে। নায়িকার নাম স্বপ্না, এখন আমার মততে আছে। দুর্দান্ত, এত আগে পড়া। এত আগে পড়া। আমি মাস্টার বেশন শিখেছি রানা সিরিজ পড়ে। ওই 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 একটু একটু যে বর্ণনা সেটা দেখি। হ্যাঁ, আমি মাস্টার বেশন শিখেছি ওই মায়া ওয়াং একটা ক্যারেক্টার আছে স্বর্ণমৃগ সিরিজে, সম্ভবত সেটা 53তম সিরিজ। হ্যাঁ, মায়া ওয়াংয়ের শরীরের যে বর্ণনা ওই আনোয়ার হোসেন কাজী অনুষদ দিয়েছেন। যে কোনো তরুণ যদি পড়তো বা বয়স অধিক্ষণের, তার শরীর ওইটা না ঝরানো পর্যন্ত সে টিকতে পারতো না। একদম একদম। মানে আপনি মাস্টারবেশনের কথা বলেন বলে মনে পড়লো, এই কথাগুলো আমাদের কপট লেখকরা বলে না। এটা হলো চুতমারানি। একদম একদম। নির্বাচনের চুতমারানি। আর এটা তো জীবনের অংশ। মানে আখতারুজ্জামান ইলিয়াস তার নিজের স্মৃতি কথায় লিখেছেন, উনি হলো পেপার নিয়ে রাত্রেবেলা ঘুমাইতেন। হ্যাঁ, এবং এই সাহস একজন লেখকের, সত্যি বলার সাহস থাকা উচিত। আমি আপনাকে জানতে চাই, এই যে আপনি নানা নারীরা আপনার জীবনে এসেছে, সংসার এসেছে আপনার জীবনে, আপনার প্রেম এসেছে, দৈহিক মানে ব্যাপারগুলো এসেছে, আবার মাস্টারবেশনের কথা বললেন। ধরেন পুরুষ জীবন কেন বলি, মানুষের জীবনে মানে সময়হন ব্যাপারটাকে আপনি আসলে কেমনে দেখেন? মানে ধরেন লাভ মেকিং এবং মাস্টারবেশন, এই দুইটা ব্যাপারকে আপনি কিভাবে লেখক, মানে আপনার জায়গা থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এইটা হচ্ছে এটা অবদমনের চূড়ান্ত। আমি মনে করি আমাদের সমাজ ব্যবস্থাটা তো আসলে খুব পাশবিক একটা সমাজ ব্যবস্থা। এখানে একটা ছেলে বা একটা বয়স সন্ধিক্ষণটাকে একটি নিষিদ্ধ গন্ধবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ছেলেরা তবু এক ধরনের শ্বাস নিতে পারে, মেয়েদের তো শ্বাস নেওয়ার কোনো সুযোগই নেই। মেয়ে বড় হওয়া মানেই হচ্ছে পাপি হয়ে উঠছে। ও ও ও ও ও একটা গন্ধ দিকে তাকানোই একটা ঝামেলা তৈরি করে। সেই জায়গায় আমাদের মাস্টারবেশনগুলো কেন হয়, কোত্থেকে আমরা শিখি, আমরা কোথায় শিখেছি? আমি বলি একটি ঘটনা। সেটা হচ্ছে আমি যে এলাকায় জন্মেছি ওই এলাকা থেকে আরেক এলাকা মোরেলগঞ্জে হচ্ছে আমাদের পুরনো বাড়ি। ওই পুরনো বাড়িতে শৈশবে বেড়াতে গেছি। তো বেড়াতে যাওয়ার পর এই পৌষ মাস মাঘ মাসেই ধান উঠছে, তো প্রচুর হাল্লা। এদের সঙ্গে ওই ধানের মধ্যে ধানের নাড়া, ছোট ছোট ঘর, সারা রাত যারা ধান মলন নিয়েছে ওদের সঙ্গে গরুর সঙ্গে পিছনে ঘুরে টুরে খাইয়ে দেয়, ঘুমাই গেছি। রাতে উঠে দেখি কেউ আমার উপগত হচ্ছে। হ্যাঁ, অস্বস্তিকর একটা বেদনা। আমি ওটা এমন জোরে লাথি মারছি, কারণ আমি তো কারে মারছি আমি তো জানি না, আমি তো লাথি মারছি। লাথি মারার ও তো জায়গা মতো করছে, চিৎকার। হ্যাঁ, এবং এই ঘটনাগুলো কিন্তু শুধু আমি না, প্রত্যেকটা ছেলেই নিপীড়িত হয়েছে। তার বলে না, হ্যাঁ কপট তো, কিন্তু এগুলো হয়েছে এবং পাশের লোকটি দ্বারাই তো হয়েছে, মামা দ্বারা হয়েছে, একদম একদম, চাচা দ্বারা হয়েছে, চাচাতো ভাই দ্বারা হয়েছে, অথবা চাচার কাছে ঘুমাইতে দিছে। আচ্ছা ঠিক আছে, চাচার কাছেই তো ঘুমাইতে দিচ্ছে ভাই ছেলেটাকে, কিন্তু চাচা তো রাতেই কামড়া করছে। এইরকম নিপীড়নের মধ্যে দিয়ে আমাদের এই বিষাক্ত সমাজটা আমরা বড় হয়েছে। আমরা যেহেতু একটু এনলাইটেড, একটু আলোর পেছনে আসছি, আমরা এগুলো বেরিয়ে আসতে পারছি। কিন্তু যারা পারে না, বিশেষ করে মাদ্রাসায় যা হচ্ছে, ও মাই গড, মাদ্রাসার ছেলেরা কেন এত রুক্ষ হয়? তারা প্রবলভাবে অদমনের মধ্য দিয়ে বড় হয়। এবং এই হুজুরদের তো শুধু ওইটা না, তাদের তো মুখ দিয়ে ব্যবহার করতে হয়। এইরকম পাশবিক। সুতরাং এখানে প্রেমের কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে টোটালি নিরাংশা, নিষ্ঠুরতা, বর্বরতা চূড়ান্ত। মানে স্যাড হয়ে গেলাম। মনি ভাই, আপনার মানে এবার বইমেলায় আপনার কি বই বেরোচ্ছে? এবার বইমেলায় আমার দুটো গল্পের বই আসছে, যেহেতু গত বছর বইমেলায় গল্পের বই আসে নাই। যে একটা গল্পের বইয়ের নাম হচ্ছে উজান গায়ের অমরনাথ। এটা অলরেডি বইটা বেরিয়ে গেছে, নতুন একটা প্রকাশনা সংস্থা থেকে বেরিয়েছে। নাম হচ্ছে সপ্তর্ষি থেকে বেরিয়েছে উজান গায়ের অমরনাথ। এখানে 14টা গল্প আছে। আর অনুপ্রাণন থেকে বেরোচ্ছে একটা গল্পের বই, সেটির নাম হচ্ছে একটি খুনের প্রস্তুতি বৈঠক। অসাধারণ গল্প পড়েছেন গল্প। হ্যাঁ, এটা খুব একটা ভালো বই হবে। এটা দুটো বই। অভিনন্দন মনি ভাই। মনি ভাই, আপনি এই যে একটা দীর্ঘ জীবন লেখালেখির পিছনে দিয়ে দিলেন, পাইলেন কি? কিছুক্ষণ আগে আমি
আমি নিচে দাঁড়িয়ে হামিম আর ওর স্ত্রী পার্লিয়ার সঙ্গে বলছিলাম লেখকদের দেখিয়ে যে এই যে নানা জায়গায় যে লেখকগুলো এসছে এর মূল হচ্ছে শব্দ। শব্দ, তুমি শব্দ নিয়ে কাজ করো, আমি শব্দ নিয়ে কাজ করি, ও কাজ করে, প্রত্যেকে শব্দের কাজ করে। শব্দের যে সম্মিলন, সেই অসাধারণ সম্মিলন। তুমি কোন শিমুল, আমি কোথাকার কোন মহিলাদের এই যে পাশাপাশি বসে গল্প করছি, কোনো চুদির ভাই করতে পারবে? অন্য একদম না, একদম। এক ব্যবসায়ী করতে পারবে? ওর ব্যবসার মধ্যে থাকবে টাকা, ডলার, কোন দেশের মেয়েটার দুধটা বড়, সাইজটা বড়, কিভাবে কি লাগাবে, এইটা। কিন্তু শব্দের যে সম্মোহন, শব্দের যে সম্পর্ক, শব্দের ভেতর দিয়ে জীবনের যে মৈথুন, সেইটে ওরা কখনো কোনোদিন পাবে না। শব্দের যে মৈথুন, শব্দের যে সিঙ্গার, শব্দের যে আনন্দ, শব্দের সঙ্গে শব্দ গেঁথে যে এক অনাকাঙ্ক্ষিত মানে অনিবর্চনীয় পৃথিবী নির্মাণ করা যায়। সুখ হয় যখন তুমি একটা কবিতা লিখে শেষ করে ফেলো, আরশালা ডেলিভারিটা শেষ। এই সুখ অর্গাজমের চেয়ে বেশি সুখ, মারাত্মক সুখ। এই জন্য এইটাই তো পেয়েছি, মানে কি বলছি, তোমাকে পেয়েছি, এই এক বাস লোক পেয়েছি, যেন হাজার মানুষ পেয়েছেন, হাজার মানুষ পেয়েছেন। আমার একটা ছোট স্মৃতি আছে এই বিষয়ে, সেটা হচ্ছে এই যে অনেকদিন আগে, বছর 4 আগে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছে। ছেলেটার নাম হচ্ছে বাঁধন খান। তো ও একটু ওই নাচ গান টান করে, একটু পাতলা কিসিমের। তো একদিন আমার কাছে আসছে যে আমাকে একটা বই দেন, আমাকে একটা বই দিয়ে দিয়েছে। আর কোনো খবর নেই, হঠাৎ করে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তো বছর খানেক আগে আমি বাসে অফিসের গাড়ি ফেল করছি দুপুরবেলা, কোন কারণে আমি অফিসে যাব না, কিন্তু অফিসের কারণে আমার যেতে হচ্ছে। ত্যক্ত বিরক্ত হয়ে আমি অফিসের এই বাসে ঝুলে যাচ্ছে, হ্যাঁ, এই রামপুরের বাসে উঠে আমি যাচ্ছি, লোকে কিস কিস করতেছে, ফোনটা বেজে উঠছে। আমার এত বিরক্ত লাগছে, আমি ফোনটা তুললাম। হ্যালো মনি ভাই, আমি বাদন। ওর গলাটা হচ্ছে হাসকি। অনেকদিন পর বললাম বাদন। হ্যাঁ আমি বাদন। আচ্ছা কি ব্যাপার? খুব বিরক্ত। মনি ভাই, আপনাকে একটা এই ঘটনা বলতে চাই। যে কি? ওর গ্রাম হচ্ছে জামালপুর। জামালপুরে আমি তো গ্রামে আসছি, আমি আর ঢাকায় নাই, আমি তো স্কুলে জয়েন করছি। ভালো, খুব ভালো, অভিনন্দন জানাই। তুমি কি ওখানে ছবি আঁকাচ্ছ? বলছে না, ছবি না, আমি 5-এর ছেলে মেয়েদের পড়াচ্ছি। কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আপনার একটা বই আছে না, মঙ্গলবার রাতে 3 পরি আসে, হ্যাঁ, যেখানে একটা মেয়ের ব্যাগের মধ্যে বইটা পেয়েছে এবং সে প্রত্যেকটা গল্প মুখস্থ বলতে পারে। ও মাই গড! আমি কি বলছো তুমি? বলছে হ্যাঁ, আপনি শুনেন, সেই মেয়েটি আপনার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, আমি মেয়েটির সঙ্গে কথা বললাম। মনে করলে কি বাসটা না আমার বিমানে পরিণত হয়ে গেল। বাসটা না বিমানে পরিণত হয়ে গেল। কি ঘাম, লোকজন, বাল, আমি কি মা বলো, এবং একের পর এক সে লাইন বাই লাইন বলে যাচ্ছে। আমি বলছি, মা তুমি যখন ঢাকায় আসবা আমার সঙ্গে দেখা করবে, আমি বাংলা দেখতে আসি, তুমি শুধু গেটে বলবা মনি হায়দার। বল না, আপনার নাম আমি কখনো বলবো না, আসেন। হয়তো মেয়েটি আসে নাই, কিন্তু সেই যে আমি আনন্দটা পেয়েছি, অসমান। আমি নোবেল পুরস্কার দিয়ে কি করব? একদম মনি ভাই, অভিনন্দন। মনি ভাই, আপনি এই সময়ে যারা লিখছে এখন, মানে যখন আপনি নতুন একটা গল্প পড়েন, মানে আপনার পঠন পাঠনের মানে ধরেন 4 দশক ধরে অন্তত লিখছেন, পড়ছেন, এবং নিজে লিখছেন, নতুনদের লেখা পড়ছেন। নতুন কোনো গল্প কখন আপনার মনে থাকে, বা কখন আপনি পছন্দ করেন, বা এই সময়ে কাদের লেখা আপনার পছন্দ? আচ্ছা, এই সময় ঢুকাইলে এত প্রেম করলে তো 4 চলেই যাবে। ঠিক আছে, আমি ঢুকাই দিই। হ্যাঁ, এই সময় অনেকের গল্প আমি পড়ি, অনেকের গল্পই পড়ি। আমি মাঝখানে একটা গল্প পড়ে চমকে উঠেছিলাম। আমি আবার সেটা ওকে ফোন করেছি, ফোন নাম্বার জোগাড় করে গল্পটা পড়েছি আমি। কালের ট্যাগ, একটা মেয়ে, ওর নাম হচ্ছে মীরা কি জানো? হ্যাঁ, কেন চমকে উঠেছেন? গল্পটা একটা অদ্ভুত একটা টান ছিল। গল্পটা শেষ হওয়ার পর এমন একটা টান নিয়েছে। গল্পটা ছিল এরকম যে, আমি বলি, তোমরা কি কখনো জগদীশ গুপ্তের গল্প? হ্যাঁ, জগদীশ গুপ্ত কিন্তু আমাদের গল্পের মাস্টার একটা গল্প। যদিও রবীন্দ্রনাথের সময় জন্ম নিয়েছে, রবীন্দ্রনাথ সেই অপরাধে বেচারা হ্যাঁ আর এগোতে পারে না। আমার বাড়ি কিন্তু কুষ্টিয়াতে, এবং তার শৈশবটা কেটেছে বেশ্যাদের সঙ্গে।
মামি? অতসী মামি তো সে হচ্ছে মানিক। হ্যাঁ, যাই হোক, না না আমি ভুল বলতেছি, মানে মামির সাথে সম্পর্ক নিয়ে ওনার একটা গল্প আছে। গল্প আছে, সেটা অতসী মামি না, সেটা অন্য একটি হ্যাঁ। মামি। এদের অদ্ভুত অদ্ভুত চমৎকার গল্প আছে। এবং মানে মেজ যৌনতা নিয়েও দারুণ হ্যাঁ। কাজ আছে। ওই মেয়েটার নাম মৌরিতানিয়া। আচ্ছা, মৌরিতানি। মৌরিতানিয়া। আমি ওর গল্পটা পড়ে আমি খুব মুগ্ধ হলাম। তারপর আমি কালকে সঞ্জয়কে ফোন দিলাম যে ওর ফোন নাম্বারটা দাও। তো আমার ফোন নাম্বারটা দিল। আমি ওর মৌরিকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমি আপনার এই গল্পটা বললাম, আমার গল্পটা পড়ে খুব ভালো লেগেছে এবং আমি সাধারণত বাংলাদেশে যে ঘটনাটা ঘটে না, তো ও তো টাস্কি খেয়ে গেছে মেয়ে, ওর সঙ্গে কিন্তু আমার একদম দেখা হয় নাই কখনো। টাস্কি খেয়ে যাওয়ার পর আমি বললাম, আমি বেঁচে হচ্ছে ছেড়ে দিই, আমি ছেড়ে দিলাম। এই মেয়ে কিছুক্ষণ পর ফোন করে বলছে আপনি কি বলছেন, আপনি যে আমাকে ফোন দিলেন বা আপনি একটু বললেন এরকম তো কেউ করে নাই, আপনি কি বলছেন? আমি হচ্ছে আমার নাম মনি হায়দার। ও কথা বলে না যে আপনি সত্যি মনি হায়দার? বলছে হ্যাঁ, কোনো সন্দেহ নেই আমি মনি হায়দার। ফোন দিয়েছে। তো বলছে এই প্রথম কেউ আমার গল্প করে টেলিফোনে, যাকে আমি চিনি না, চেনা পরিচিত লোকরা তো বলতে পারে যে আমাকে বলছে যে এটা একটা খুব অসাধারণ পাওয়া। এবং মৌরিতানিয়ার সঙ্গে আরো অনেক ভালো গল্পকার আছে। আমাদের ফাহাদ ভালো গল্প লেখে, হাবিবুল্লাহ ফাহাদ। আমাদের মাসুদ আহমদের মধ্যে একটা সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটাকে না সে ফুটাই তুলতে পারছে না। আচ্ছা, ফুটাই তুলতে পারছে না বলে আমাদের নারী লেখকদের কি অবস্থা? আমাদের নারী লেখকরা অনেক শক্তিশালী লেখক আছে, অনেক শক্তিশালী লেখক আছে। যেমন ধরো ইমাম সাদিয়া মাহজাবিন ইমাম। সাবেদে মাহাজাবি ইমাম, কিন্তু এদের ও খুব ভালো গল্প লেখে। ওর বেশ কয়েকটা গল্প পড়েছে। আমার মনে হয়েছে যে সাদিয়া ইমাম খুব ভালো গল্প লেখে। আমাদের আরেকজন গল্পকার আছে নারী, সেটা হচ্ছে ও যদি লেগে থাকে তাহলে খুব ভালো গল্প, সেটা ইশরাত তানিয়া। আচ্ছা, ইশরাত তানিয়ার গল্পের মেজাজ একদম অন্যরকম। ওর খুব ভালো গল্প লেখে। ওর গল্পের মধ্যে কোনোটা এমন একটা ইউটোপিয়ান, তার মধ্যে একটা অবাক জগৎ তৈরি করে দেয় ইশরাত তানিয়ার গল্প। এর কারণ হচ্ছে ওরা তো ইংরেজি সাহিত্যটা খুব ভালো পড়ে বুঝতে পারে, তো ওদের সেই ইংরেজি সাহিত্যের একটা ভালো যোগাযোগ আছে। এরকম আরও বেশি গল্পকার আছে। আর মশুর টসুর এরা তো আমার বন্ধু, হামিদ কাসার এরা তো আমাদের বন্ধু, এরা তো খুব ভালো লেখে। আর তরুণদের মধ্যে অসংখ্য ভালো একজন ছেলে আছে, একটা কামরুল আহসান। ও যদি গল্প লিখতে তাহলে অনেক ভালো করতো, কিন্তু সমস্যাটা হচ্ছে ও বেশি পড়াশোনা করে বেশি আর ভাবে বেশি, কিন্তু লেখে কম। কামরুল আহসানের সঙ্গে নিশ্চয়ই তোমাদের পরিচয় নেই। আমার পরিচয় আছে, তার গল্পের সাথে আমার পরিচয় আছে। এবং ও যদি তার লিখতো পঠন পাঠন চমৎকার, অসাধারণ পঠন পাঠন, কিন্তু যেটা হয় যে বেশি পড়লে আর একটা ইন্টেলেকচুয়ালিটি ভাব এসে যায় এবং ও আর তার মনে মধ্যে করে কি- ইন্টেলেকচুয়াল ভাবটা আছে, কিন্তু আছে। তার গল্পের যে হাত হ্যাঁ, ভালো। দুর্দান্ত। কিন্তু সে ও লিখছে তুলনামূলকভাবে খুবই কম। ওরে আমি বলেছি আমাদের ছোটদের সঙ্গে মানে ধরেন গত কয়েক বছরে আমার মানে আমি গণমাধ্যমের থেকে যেটা বুঝি আর কি, লেখকরা একভাবে হইচই করেছে কাউকে কাউকে নিয়ে। যেমন ধরেন রাশিদা সুলতান, যেমন ধরেন সাগুপ্তা শারমিন তানিয়া, যেমন ধরেন কি নাম ওনার, মাহাজান ইমামের নাম তো আপনি নিজেই বললেন। রাশিদা সুলতানা কিন্তু ভালো গল্পকার। বিশেষ করে তার একটা অসাধারণ গল্প আছে বারবণিতাদের নিয়ে, পড়া লাল নীল। হ্যাঁ, আমি তো বারবণিতাদের গল্প সম্পাদনা করেছি, ওইখানে গল্পটা আমি নিয়েছি এবং তার আরও কিছু বই আমি পড়েছি, একটা উপন্যাস পড়েছি। তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু তারা কেন জানি গণমানুষের সম্পৃক্ত যে জীবন, সেই জীবনের কাছে নেই। তাদের যে ব্যক্তিগত একটা হ্যাঁ, পরিসরে। হ্যাঁ, ব্যক্তি পরিসর এবং ইউটিউবে একটা জগৎ তৈরি করে ফেলে, যে জগতের সঙ্গে এই অঞ্চলের মাটি এবং মানুষের যে সম্পর্ক। যেমন ধরো আমাদের সাহিত্যে কৃষক নেই, কোনো খানকির পোলা কৃষক নিয়ে একটা শব্দ লেখে নেই, একটা গল্প লেখে নেই, একটা ভালো কবিতা লেখে নেই। অথচ আমরা প্রত্যেক শুয়ারের বাচ্চা প্রতিদিন কিন্তু ভাত খাই, তার ফলানো ধান থেকে ভাত। ভাত খাই। বলতে পারি যে আমি কিনে আনছি, আমার কাছে 5 কোটি টাকা আছে, কিন্তু চালটা নাই, তুই কিনবি ধন দিয়া। বটেই, মানে এইরকম একটা জগতের মানে মধ্যে আপনি আমরা বাস করি। তার মানে লেখকের সামাজিক দায় ব্যাপারে আপনি বিশ্বাস করেন? প্রচন্ডভাবে বিশ্বাস করি। তার মানে এই না যে লেখক আবার মানে অর্ডারিং সে কৃষকের লেখা লিখবে, কৃষক নিয়ে না, লিখবে। না, সেটা সে লিখবে না।
সেই দর্শন যেন কখনো মানুষ থেকে বিচ্যুত না হয়, যে কোন মানুষ? সাধারণ মানুষ। পৃথিবীর অধিকাংশ সাধারণ দল শাসন করে কারা? কিছু সুবিধাবাদী মানুষ শাসন করে, আর শোষিত হয় কারা? অধিকাংশ সাধারণ মানুষ। লেখককে, শিল্পীকে, অল কাইন্ডস অফ শিল্পী সাধারণ মানুষের পক্ষে থাকতে হয়। না মনে ভাই, আপনি সেই সাধারণ মানুষের প্রো পিপল একজন লেখক। আপনি মানে খুবই অসাম্প্রদায়িক এবং মুক্তমনা একজন মানুষ। সেই জায়গা থেকে জানতে চাওয়া, ধরেন আগামীকালকে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেওয়া হইল, আপনি কোন 3টা কাজ সবার আগে করবেন? এটা কখনোই হবে না। তো যদি না, এটা hypothesis। হাইপোথিসিস, যে 3টি কাজের যদি বলা হয়, প্রথম হচ্ছে যে তোমার বাংলাদেশকে যদি বাঁচাইতে হয়, ঢাকা শহরের রাস্তাঘাটগুলো বানানো খুব দরকার। তুমি দেখো, কয়েক বছর আগে প্রায় 200-250 কোটি টাকা নিয়ে 250 বা তারও বেশি 400 কোটি টাকা দিয়ে রাস্তার সিগন্যালগুলো অত্যাধুনিক করবে। এই কারণে যন্ত্রপাতি আনা হয়েছে, কিন্তু ব্যবহার করা হয়নি। একটা রাস্তায় তুমি গাড়িতে উঠছো, সবুজ বাতি জ্বলছে, অর্থাৎ গাড়ি চলবে না, কিন্তু চলছে। লাল বাতি মানে যানজটের এক সমস্যায় আপনি নিরসন করবেন। এটা হচ্ছে সভ্যতার বাহন। সভ্যতা, তুমি দেখছো তোমার শহর হচ্ছে এখন সভ্যতার কেন্দ্র। সেই সভ্যতার প্রতি মুহূর্তে দেখছো যে গাড়ি ওভারটেক করছে। তার মানে বাইকালারা, সবচেয়ে অসভ্য বর্ব হচ্ছে বাইকালারা, যারা বাইক চালায়। তারা মনে করে যে রাস্তাটা তার বাপের, তার মায়ের এবং বাপের কিনে গেছে, এইখানে কোনো আইনের কোনো ভালাই নেই। আর এবং ঢাকা শহরের রাস্তায় গেলেই বোঝা যায় বাংলাদেশের সিস্টেম এবং রাস্তাঘাট আপনি ঠিক করতে চান। এক। দুই হচ্ছে এইগুলো হবে না। কৃষকদের অধিকারটা আমি প্রতিষ্ঠিত করে দেবো। আচ্ছা, কৃষকদের অধিকার, কৃষকদের যে ন্যায্য দাম পাওয়াটার যে অধিকার, ফসলের ন্যায্য দাম পাওয়ার অধিকার, কৃষকের যে অধিকার। এদেশের প্রথম নাগরিক হবে কৃষক, শ্রমিক, এরা হবে প্রথম নাগরিক, তারপর অন্য কিছু। 3, শিশুদের জন্য প্রতিটি গ্রামে একটা খেলার মাঠ করে দিচ্ছে। অসাধারণ। মনে ভাই, আমরা আলাপটা শেষ করব। একজন লেখক তো জীবনকে অনেক বেশি নিবিড়ভাবে দেখে এবং জীবন সম্বন্ধে তার যেই ধরেন ভাবনা বলেন, অনুধ্যান বলেন, অর্জিত জ্ঞান বলেন, সেটা অন্য সব মানুষের কাছ থেকে আলাদা থাকে। ফলে লেখকরা বুদ্ধিজীবী, এবং সেই জায়গা থেকে লেখকদের কাছে আসলে সাধারণ মানুষ যারা, তারা লেখকদের কাছ থেকে শুনতে চায় সে আসলে এই জীবন লইয়া কি করিবে। আপনি আপনার পাঠক বলেন, যারা এই ইন্টারভিউটা দেখবে, তাদের জন্য জীবন বিষয়ে কি পরামর্শ দিবেন আপনার দেখা জীবনের অভিজ্ঞতার আলোকে? যে মানে জীবন আসলে কিভাবে কাটানো উচিত, জীবন নিয়ে আপনার পরামর্শ? জীবন নিয়ে কোনো পরামর্শ নেই। আমি শুধু ওই যে বই পড়েছিলাম একটা, ওই বইটা পড়াবার আমি এইটে পড়ার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি লেখক হব, এর বাইরে আর কিছু হব না। এবং লেখক হওয়ার জন্য কিন্তু আমি ঢাকায় আসছি 82 সালে। 93 টাকা, 2টা পুরানো প্যান্ট, একটা শার্ট নিয়ে, এই ছিল আমার সম্বল। এবং আমি আছি এইখানে, এবং আমি জীবনটাকে নানা রকমের দুঃখ, বেদনা, আনন্দ, সুখ নিয়ে আমি উপভোগ করি। আমি শূন্যতে উপভোগ করতে পারি জীবন। আমার কাছে যদি টাকা নাই, তুই যদি গঞ্জে টাকা নাই, আমার কোনো সমস্যা নেই। তুই যদি এখানে 5 স্টার হোটেলে রাখো, আছি। যদি ফুটপাতে রাখো, আমি আছি। আমি জীবনটাকে এইভাবে দেখতে চাই, এবং সরলভাবে, সহজভাবে। যে কোনো পৃথিবীতে ঘটনা ঘটতেই পারে। এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমরা সব কটা মরতে পারি, প্রস্তুত আমি এর জন্য, কোনো সমস্যা নেই। আমি সব কিছু স্বাভাবিকভাবে নিতে পারি। কেন যে পারি আমি এটা জানি না, বিস্ময়করভাবে নিতে পারি। পরামর্শটা কি মানুষের জন্য? আসুন আমরা সবাই মিলে ভালো থাকি, এবং অন্যের গীবতটা করার দরকার নেই। আর একটা হচ্ছে যে এই সাধারণ মানুষের ভালোবাসাটা খুব দরকার। অসামান্য। মনি ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই ইনফরমেশন লাভ করলাম, কিন্তু অনেক দারুণ কথা কিন্তু উঠে আসছে। আর মনি ভাই গণমানুষের পাশে দাঁড়ানো একজন মানুষ, সবসময় গণমানুষের অধিকার, যার লেখালেখিতে যেই কথাগুলো মনি ভাই বলেছে, কোনো চুতির ভাই যে লেখে না, এগুলো কিন্তু মনি ভাই লিখছে। তাহলে মনি ভাইয়ের গল্প, মানে মনি ভাইয়ের কথা সাহিত্য পাঠ করা, এই আমি মনে করি আমাদের সময়ের বা আমাদের প্রজন্মের জন্য অতি জরুরি একটা কাজ। মনি ভাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, এবং মনি ভাই এরকম সহজ সাবলীল জীবন আনন্দে